একটু অপেক্ষা করেন, আমি একটা বড় চেকিং করে দেখতে পাই কিনা। যে এখন শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, জি শোনা যাচ্ছে। দাঁড়ান, আমি একটু পরে শোনা যাচ্ছে। এখন এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকে কেমন আছেন সবাই? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের ইতিমধ্যে এই যে ক্লাসগুলো শেষ হয়েছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, এরপর ডাটা স্ট্রাকচার। যে আমাদের ফার্স্ট সেমিস্টারের মধ্যে কঠিন সাবজেক্ট বলতে ওই দুটাই সাবজেক্টে বোঝানো হয় আর কি, যদি কঠিন মনে করেন কিছুটা। এখন আজকে আমাদের যে সাবজেক্টের ক্লাসটা শুরু হবে সেটা হলো কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। তো এই এই সাবজেক্ট নিয়ে মোটামুটি আপনাদের অনেকেরই মোটামুটি এক্সপিরিয়েন্স আছে। আমি সর্বপ্রথম সিলেবাস নিয়ে কথা বলবো, এরপরে সিলেবাস বোঝানোর পর আমরা কাজ শুরু করব, ঠিক আছে? জি। আমাদের ফার্স্ট সেমিস্টারের মধ্যে টোটাল 6টা সাবজেক্ট আছে। 6টা সাবজেক্টের মধ্যে আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে আপনার কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। এই সাবজেক্টের সাবজেক্টগুলো কোড হলো 12212। এটার মধ্যে আপনার থিওরিক্যাল পরীক্ষা, পরীক্ষা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে 40 নম্বরের হবে, এবং ফাইনাল এক্সাম লিখিত পরীক্ষা হবে 60 নাম্বার। তার থেকে আপনারা বোর্ডে লিখিত 60 নম্বরের পরীক্ষা দিতে হবে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা প্রতিষ্ঠান থেকে নেওয়া হয় 25 মার্ক, যেগুলো আমরা অ্যাসাইনমেন্ট জমার মাধ্যমে আমরা আপনাদের নাম্বারিংগুলো করতেছি। ফাইনাল এক্সামের মধ্যে 25 নাম্বার আপনাদের প্র্যাকটিক্যাল হবে, টোটাল 150 নাম্বারের এটা একটা সিলেবাস। এই যে সিলেবাসটা আপনার, এখন আমি বিগত সনের প্রশ্নের আলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ফার্স্ট সেমিস্টারের মধ্যে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। আমি গুগল ড্রাইভের মধ্যে আজকে আপনাদের এই গুগল ড্রাইভটা শেয়ার করব, পুরো ড্রাইভটা। যে গুগল ড্রাইভটা শেয়ার করলে আপনারা কীভাবে বুঝবেন যে এই যে এখানে যতগুলো ফোল্ডার দেখতেছেন, আমি গুগল ড্রাইভ শেয়ার করার সময় এই ফোল্ডারগুলো আপনারা গুগল ড্রাইভের মধ্যে পাবেন। বুট কোয়েশ্চন দিয়ে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে একটা পিডিএফ আছে। এগুলো সবগুলো যাবে না, পিডিএফটা যাবে, পিডিএফের মধ্যে এগুলো সব আছে, বুঝতে পারছেন? এখন এই যে পিডিএফটা দেখে নেবেন বিগত সনের প্রশ্ন, এরপরে ক্লাস ভিডিও লিঙ্ক। তার থেকে আমরা ক্লাস এখন একটা ভিডিও করতেছি, কিন্তু আমাদের আরও একটা ক্লাস ভিডিও ইতিমধ্যে করা আছে, ওই লিঙ্কগুলো পাবেন, বিগত সনের লিঙ্কগুলো। আর এখানে এটা হলো এই আপনার কোর্সের মধ্যে কি কি আছে ধারাবাহিকভাবে, এটা এই ফাইল ফোল্ডারের মধ্যে দেওয়া আছে। এরপরে এক্সাম প্রিপারেশন, পরীক্ষার প্রস্তুতি নিয়ে একটা ভিডিও আছে, ওই ভিডিওর লিঙ্কটা এখানে দেওয়া আছে। এরপর আছে লেকচার অ্যান্ড ভাইভা। তো আপনার এই লেকচার অ্যান্ড ভাইভা এগুলোর এখানে পিডিএফ দেওয়া আছে, এই পিডিএফটা পাবেন আমি যখন শেয়ার করবো। এবং প্র্যাকটিক্যাল নিয়ে আলাদা একটা পিডিএফ দেওয়া আছে, প্র্যাকটিক্যালের পিডিএফটা পাবেন, বুঝছেন? পিডিএফগুলো আস্তে করে ডাউনলোড করে আপনারা একটা একটা করে দেখবেন। সর্বপ্রথম মন দিয়ে আপনারা বিগত সনের প্রশ্ন দেখবেন। বিগত সনের প্রশ্ন বুঝাতে এখানে প্রশ্ন অনেক দেওয়া আছে, বাট আপনারা 2023 সালের প্রশ্নটা দেখবেন আর 2024 সালের প্রশ্নগুলো দেখবেন। 2024 সালের প্রশ্নের জন্য আমরা আলাদা একটা ফোল্ডার করছি, ওই ফোল্ডারের মধ্যে সবগুলো 24 সালের প্রশ্ন পাবেন। 23 সালের প্রশ্ন গুগল ড্রাইভের মধ্যে পাবেন, বুঝছেন? তো বিগত সনের প্রশ্নগুলো দেখে আপনারা একটা আইডিয়া করবেন যে বিগত সনের মধ্যে কি কি আসছে। 23 সাল আর 24 সাল কেন দেখতে বলছি, এটা হলো নতুন একটা কারিকুলাম। নতুন কারিকুলামের মধ্যে 2021 নীতিমালার মধ্যে 23 সাল থেকে যে সিস্টেমে পরীক্ষা হয়েছে, আপনাদের পরীক্ষাও 25 সালে সেম সিস্টেমে সেম প্রশ্নের কাঠামোর মধ্যে হবে।
আমি একটু আগে আপনাদেরকে যে এটা একটা সিলেবাস দেখাইছি, কত নম্বরের পরীক্ষা প্রতিষ্ঠানে নেবে, কত নম্বরের পরীক্ষা বোর্ডে নেবে, সেই অনুযায়ী আপনাদের 23 আর 24 সালের প্রশ্নগুলো পাবেন। বাট আপনি 20, 21, 22 বা 18 সালের প্রশ্নগুলো যদি দেখেন, ওগুলো কি কি কমন আসছে সেই ক্ষেত্রে কমন দেখার জন্য দেখতে পারেন, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেছে নেওয়ার জন্য। বাট 23 সাল, 21, 22 সালের প্রশ্নের আলোকে কিন্তু প্রশ্ন হবে না, প্রশ্ন হবে 23 সাল এবং 24 সালের নতুন সংস্করণের আলোকে। বুঝতে পারছেন? জি, এখন এখন আমি দেখেন এখানে গুগল ড্রাইভে যখন দিব 18 সালের প্রশ্ন আছে, 18 সালের প্রশ্নের আলোকে কিন্তু প্রশ্ন হবে না, প্রশ্ন হবে আপনার 23 সালের প্রশ্ন আলোকে। আমি সেই জন্য সরাসরি 23 সালের প্রশ্ন মধ্যে চলে যাচ্ছি। এটা 23 সালের বোর্ড প্রশ্ন, 60 মার্কের প্রশ্ন। দেখেন কি কি আসছে। ক বিভাগের মধ্যে অতি সংক্ষেপ প্রশ্নের উত্তর 10টা প্রশ্ন আছে, একটাতে এক করে। কম্পিউটার স্পিড বলতে কি বোঝায়, সহায়ক মেমোরি কাকে বলে, হ্যাঁ, এভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে আছে 10টা প্রশ্ন দেওয়া হবে 10 নাম্বার। এরপর আবার কিছু প্রশ্ন আছে, এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আর এগুলো হলো সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলোর মধ্যে আছে কত, একটার মধ্যে 2 নাম্বার করে, 10টার মধ্যে 20 নাম্বার। সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য লিখতে হবে। আর এগুলোর মধ্যে সরাসরি ছোট ছোট 1-1.5 লাইনের একটা প্রশ্ন আর কি। তৃতীয় স্টেপে গিয়ে দেখা যাচ্ছে যে একটার মধ্যে 6 নাম্বার করে, 5টা প্রশ্ন 30 নাম্বার। বুঝতে পারছেন? এখানে কিন্তু 6টা প্রশ্ন দিয়েছে, তৃতীয় স্টেপে গিয়ে একটা প্রশ্ন বেশি দেওয়া হয়েছে, তার থেকে 6টা থেকে 5টা লিখবেন। এই এই প্রশ্নগুলো একটু বর্ণনা আকারে লিখতে হবে। এটা হলো 60 নাম্বারের প্রশ্ন। এই যে কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেমের মধ্যে এই ধরনের করে প্রশ্নটা আসবে, বুঝছেন? এরপর আসতেছে আপনার ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন। ব্যবহারিক পরীক্ষার প্রশ্নের মধ্যে টোটাল 25 মার্কের ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট 70%, মানে 17 নাম্বার। ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট বুঝাতে বোঝাচ্ছে যে আপনাদের হাতে কলমে কম্পিউটারে প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। এরপর প্রতিবেদন, যে প্র্যাকটিক্যালটা লিখবেন সেটার প্রতিবেদন আকারে তথ্য, উদ্দেশ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি, কাঁচামাল, কাজের ধারা, ডাটাশিট, টেবল, ফলাফল, সতর্কতা, উপসংহার, এই পয়েন্টগুলো সমন্বয়ে একটা প্রতিবেদন লাগবে। সেটার মধ্যে 3 নাম্বার, 1-1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা হয় আর কি। উনি মৌখিক ধরবে, এটার মধ্যে 3 নাম্বার, পরিষ্কার পরিচ্ছন্ন 2 নাম্বার, টোটাল 25 নাম্বার। এখন মূল বিষয়টা হলো আমাদের অনেকগুলো সাবজেক্টের মধ্যে যে ওখানে প্র্যাকটিক্যাল হাতে কলমে নেওয়ার মতো অপরচুনিটি বা এখানে ওই ধরনের রিকোয়ারমেন্টগুলো নেই। সেক্ষেত্রে ওনারা প্রতিবেদনটা লিখতে দেন, আর আপনার মৌখিক পরীক্ষার 1-2টা প্রশ্ন ধরে প্রশ্ন করার উপর ভিত্তি করে ওই যে ওনারা নাম্বারিংগুলো করে দেয় আর কি। আর সাধারণত আপনার প্র্যাকটিক্যাল নাম্বার কাউকে ফেল করায় না, এটা হলো একটা সিস্টেম বিবেক করা আছে। দেখুন আমি বিগত 2023 সালের প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নটা যদি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখেন ইউজার অ্যাকাউন্টস তৈরি ও এর সিকিউরিটি পরীক্ষার ধাপগুলো ব্যবহারিক নির্মূলক তোমার কম্পিউটার ল্যাবে পরীক্ষককে দেখাও। এটা তো হলো আমরা একটা কম্পিউটার যখন ব্যবহার করি একটা ইউজার অ্যাকাউন্ট থাকে, কম্পিউটার অ্যাকাউন্ট একটা ইউজার নেম থাকে আর কি। তো ইউজার নেমের মধ্যে আমরা কম্পিউটারে যেটা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ডটা কীভাবে দিতে হয় সেটা ধারাবাহিকভাবে যে এই যে যিনি ইনস্ট্রাকটর থাকবে ব্যবহারিক পরীক্ষা ওনাকে দেখাইতে বলতেছে। তো তো এটা হলো ওই প্র্যাকটিক্যালটাই, হ্যাঁ। আর তোমার ব্যবহারিক ল্যাবের যে কোনো পিসিতে বাংলা লেখার জন্য প্রয়োজনীয় একটি সফটওয়্যার ইনস্টল করো। এগুলো তো অবশ্যই আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল শেখাবো। আমি জাস্ট আজকে এখন আগে প্রশ্ন ধারণাটা দিচ্ছি যে আমাদের প্রিপারেশনটা কীভাবে নিতে হবে। তো এখানে এই যে আমার পিসির মধ্যে একটা বাংলা সফটওয়্যার ইনস্টল করে কীভাবে আমরা বাংলা পিসিতে বাংলা লেখা টাইপ করবো সেই বিষয়টা এখানে দেখাইতে বলতেছে। তো ইনস্টল করতে বলতেছে, ঠিক আছে, বাট ওই যে আপনার কম্পিউটার পরীক্ষার মধ্যে এখানে তো আপনি সফটওয়্যার তো ওনারা তো সফটওয়্যার নেই যে ওনাদের পিসির মধ্যে আপনি ইনস্টল করবেন, এটা তো করা সম্ভব না। জাস্ট আপনাকে হয়তো বাংলাটা কীভাবে করবে এটা দেখতে বলবে। আর এরপর উইন্ডোজের ডিসপ্লে রেজলিউশন 1024 এবং 768 এর তোমার কম্পিউটারের ল্যাবে পরীক্ষণ দেখাও। এটা ওই ডেস্কটপের মধ্যে রাইট ক্লিক করলে ডিসপ্লে রেজলিউশনটা চেঞ্জ করে দিতে বলতেছে আর কি। এগুলো ছোটো ছোটো নর্মাল কিছু প্রশ্ন। কম্পিউটার সফটওয়্যার ইনস্টল প্রক্রিয়ার ব্যবহারিক দিকগুলো দেখাও। তার থেকে সফটওয়্যার ইনস্টল বোঝাতে ধরেন আমাদের অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে, বাংলা বিজয় সফটওয়্যার আছে একটু আগে যে বললাম। এরপরে ধরেন অ্যাডোবি রিডার সফটওয়্যার আছে, উইন্ডোজ সফটওয়্যার আছে, এভাবে বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করা আমরা আপনাদেরকে শেখাবো। তো ওইখানে আপনারা এগুলো শিখতে পারবেন। এরপর আস্তে আস্তে কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের নাম লিখে এদের ধাপগুলো প্রতিবেদন করতে হবে। তার থেকে একটা সিপিইউর মধ্যে কী কী যন্ত্রাংশ থাকে, যেমন কি মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম, প্রসেসর, এ ধরনের যন্ত্রাংশগুলোর নাম লিখে একটা প্রতিবেদন লিখতে বলতেছে। তো এই ব্যবহারিক পরীক্ষাটা ধরতে খুবই সহজ, জাস্ট আমরা একটু প্রস্তুতি নিলে ভালো রেজাল্ট করতে পারি, ঠিক আছে? তো এটা হলো আপনার
2023 সালের লিখিত পরীক্ষা 60 নম্বর এবং ব্যবহারিক পরীক্ষা 25 নম্বরের একটা আমি ধারণা দিলাম। 24 সালের একটা প্রশ্ন সহ আমি কিছুক্ষণ পরেই আপনাদের ক্লাস রানিং অবস্থায় আপনাদেরকে ফাইল সেন্ড করব। এমনকি আমি ইতিমধ্যে একটু কাজ করতেছি, একটু ওয়েট করেন। একটু অপেক্ষা করলে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে সাথে সাথে ফাইলগুলো। আমাদের ক্লাস হচ্ছে আজকে কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেম। এই ক্লাসে আচ্ছা, হ্যাঁ, আমরা মূল কাজে চলে আসছি। কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম শেয়ার কপি লিঙ্ক। হ্যাঁ, এই সাবজেক্টের উপর ভিত্তি করে পুরো গুগল ড্রাইভটা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। হ্যাঁ, দিয়ে দিলাম। এরপর আসতেছে আপনাদের 2024 সালের প্রশ্নগুলা, আইসিটি 2024-এর ফার্স্ট সেমিস্টার বোর্ড কোশ্চেন। হ্যাঁ, এই ফোল্ডারটাও দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের তার থেকে এটার মধ্যে পুরোটাই এই সাবজেক্ট নিয়ে পাবেন। আর আইসিটি 2024 ফার্স্ট সেমিস্টারের বোর্ড কোশ্চেনগুলো আমি আলাদাভাবে আবার কালেকশন করছিলাম কিছুদিন আগে, যার কারণে এগুলো আলাদা একটা ফোল্ডার। এখানে ফার্স্ট সেমিস্টারের 6টা সাবজেক্টের সবগুলো পাবেন, প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্ন এবং লিখিত পরীক্ষার প্রশ্ন, বুঝছেন? দেখেন, আমাদের সিলেবাসের মধ্যে কম্পিউটার বেসিক নিয়ে আলোচনা করতে বলছে, কম্পিউটার মেমোরি নিয়ে আলোচনা করতে বলছে, কম্পিউটার উপাদান স্টোরেজ, কম্পিউটারের পেরিফেরালস এবং সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করতে বলছে। এরপর আসতেছে ব্যবহারিক বিভিন্ন প্র্যাকটিক্যালগুলো আছে, এগুলো নিয়ে আলোচনা করতে বলছে। আপনারা প্রত্যেকটা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন। সেক্ষেত্রে আপনারা করবেন কি, বিগত সনের যে প্রশ্ন একটা পিডিএফ আমরা দিলাম,
2024 2023 সালের প্রশ্ন যা আছে সবগুলো মুখস্থ করে ফেলবেন। 2023 এবং 2024 সালের যে প্রশ্নগুলো আছে সব মুখস্থ করে ফেলবেন। 25 সালেও এখান থেকে কমন আসবে মোটামুটি 60-70%, বুঝছেন? আর কমন বোঝার জন্য আপনারা কি করবেন, 2017, 18, 19, 20 পর্যন্ত যে প্রশ্নগুলো আমরা আলাদা দিছি ওই প্রশ্নগুলো থেকে জাস্ট কমনগুলো দেখে দেখে মুখস্থ করবেন, বাট ওই প্রশ্ন কাট হবে 23 আর 24-এর আলোকে। তো এখানে আমি যে বেসিক যে পড়াগুলো আছে এগুলা আসলে এই যে আলাদাভাবে পড়ানোর কিছু নাই, আমি জাস্ট আপনাদেরকে পড়া দিয়ে দিচ্ছি কিছু, যে আপনারা কিভাবে পড়বেন। গুড কোয়েশ্চেনের মধ্যে ধরেন এটা 18-র প্রশ্ন, এটা হলো 18-র প্রশ্ন। এখানে কি আছে, পার্সোনাল কম্পিউটারের কয়েকটি জনপ্রিয় অপারেটিং সিস্টেমের নাম লেখো। তো এটা বই থেকে এই প্রশ্নটা খুঁজে মুখস্থ করে নেবেন, বুঝতে পারছেন? জাস্ট এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলা। এরপরে দেখেন র্যাম ও রোমের মাঝে পার্থক্য, বিভিন্ন প্রকার স্টোরেজ ডিভাইসের নাম, এগুলা এখান থেকে মুখস্থ করে নেবেন। এই প্রশ্নগুলো মুখস্থ করলে এগুলা ওই যে সরাসরি এই ধরনের করে আসবে না, হয়তোবা 23 এবং 24 সালের আলোকে আসবে আর কি। স্টোরেজ ডিভাইস কাকে বলা হয়, চার্জ ব্যবস্থা কম্পিউটার জনক বলা হয় কেন, এগুলোর উত্তরগুলো সবগুলো বই আছে, আপনারা একটা বই কিনে নেবেন, ওইখানে পাবেন, অথবা আমাদের পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন, অথবা পিডিএফ থেকে সরাসরি পড়তে পারেন, পিডিএফ এর মধ্যে আছে কিন্তু লেকচারগুলো। এগুলো হলো আপনাদের পড়ার প্রশ্ন। দেখেন এটা 19 সালের প্রশ্ন। কম্পিউটার মেমোরি কাকে বলা হয়, সফটওয়্যার বলতে কি বোঝায়, অপারেটিং সিস্টেম সিস্টেম বলতে কাকে বলে। মূলত এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে লেকচারে পড়ানোর আসলে কিছুই নেই, কারণ এগুলা সংক্ষিপ্ত প্রশ্ন, আইসিটি সাবজেক্টের প্রশ্ন। এই প্রশ্নগুলো আপনারা নিজেরাই প্রিপারেশন নিয়ে নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে নেবেন। আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো প্র্যাকটিক্যাল পরীক্ষায় যেন আপনারা ভালো করতে পারেন, প্র্যাকটিক্যাল যেন শিখে দক্ষ হয়ে গড়ে তুলতে পারেন, সেই জন্য আমি সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যাল নিয়ে কাজ করবো। এই যে কিছুক্ষণ আগে যে আমি ব্যবহারিক পরীক্ষার প্রশ্নের মধ্যে সফটওয়্যার ইনস্টল করা বিভিন্ন রকম সমস্যাগুলো আছে ওগুলো শেখাবো, বুঝতে পারছেন? আমার কথা শুনতেছেন আপনারা? জি, শুনতেছি স্যার। আচ্ছা আচ্ছা, না আমি একটু সাউন্ড করবেন কারণ আমি বুঝতেছি না, আপনারা একটু সাউন্ড করবেন, হ্যাঁ। আসলে আমি কি এগুলা কি লেকচারগুলো দেওয়ার দরকার আছে, যে এগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলা? স্যার আপনি দেখাই দিলে হবে, হ্যাঁ দেখা অসুবিধা দিলে হবে, নেই। কারণ এগুলো তো আসলে আমি, যেমন কি কম্পিউটার মেমোরি কাকে বলা হয়, এটা আমি পড়ানোর কোনো প্রয়োজন নেই, এটা আপনি বই থেকে পড়ে নিলে হচ্ছে, বুঝতে পারছেন? পড়ানোর দরকার নেই, আমি দরকার নাই, করে হ্যাঁ। দেখাই দিলে জাস্ট আমি হয়ে যাবে। আপনাদেরকে থিওরিক্যাল পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য আমি এই কথাগুলো বলতেছি, মানে বারবার প্রশ্নগুলো রিপিট করার কারণ হলো আপনারা যেন থিওরিক্যাল পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারেন ভালো করে। প্রশ্নটা কিভাবে হবে ওই বিষয়টা যেন মনের মধ্যে যদি সন্দেহ থেকে যায় তাহলে আপনার প্রস্তুতিটা ঘাটতি হবে। তো সেক্ষেত্রে আপনারা এই বিগত সনের প্রশ্নগুলো দেখবেন, দেখে ওই যে কারিকুলাম অনুযায়ী 23 এবং 24 সালের প্রশ্ন যেরকম ওই অনুযায়ী প্রশ্নগুলো আসবে, এখান থেকে মুখস্থ করে নেবেন, বুঝছেন? তো বিগত সনের প্রশ্ন থেকে আমি যেটা দেখতে পাই, দেখলাম 2024 সালের, আমি একটা আপনাদেরকে অভিজ্ঞতাটা বলি। 24 সালের মধ্যে কি করছে, 23 সালের 80% প্রশ্ন দিয়ে দিছে, মানে 23 সালে যে প্রশ্নটা করছিল এখানে 80% প্রশ্ন 24 সালে ছিল, 20% প্রশ্ন না জাস্ট নতুন অ্যাড করছে। তো সেক্ষেত্রে আমাদের 23 এবং 24 তার থেকে আমরা দুইটা প্রশ্ন আপনাদেরকে ইতিমধ্যে দিলাম, ওই দুইটা প্রশ্ন থেকে 60-70% আশা করি কমন টিকে আসবে। এরপরে বাকি 18, 19, 20 সালের প্রশ্নগুলা আমাদের বর্তমান সিস্টেমে না হইলেও কিন্তু ওইখানে প্রশ্ন যেগুলো করছিল ওই সাবজেক্টের ওইগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। যেমন এটা 19 সালের প্রশ্ন কম্পিউটার কি, এটা 24 সালে আসবে, কারণ এগুলো হলো ইম্পর্টেন্ট প্রশ্ন। যার কারণে এই যে বিগত সনের প্রশ্নগুলোতে যা আছে বই থেকে খুঁজে 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 এগুলো মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নিলে আশা করি আর কোনো এই কমন না পড়ার কোনো সুযোগ নেই, বুঝতে পারছেন? যেমন কি একটু আগে আমি র্যাম রোমের কথা বলছিলাম, এখানে এখানে এটা কি করছে, 23 সালের মধ্যে আবার দিয়ে দিছে, দেখেন। জি বলেন। হ্যালো, জি কিছু বলবেন? হ্যাঁ আমি একটু সিলেবাসটা নিচ্ছি, একটু ওয়েট করেন।
দেখেন আমাদের ব্যবহারিকের সিলেবাসটা দেখেন, থিওরিক্যাল এই পর্যন্ত যা বলছি এভাবে করে সমাধান করবেন। ব্যবহারিকের সিলেবাসের মধ্যে পার্সোনাল কম্পিউটার বিভিন্ন ইউনিট সম্পর্কে, যেমন কেসিং, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, হার্ড ডিস্ক, র্যাম ইত্যাদি, এগুলো নিয়ে আমি আলোচনা করি। যে একটা কম্পিউটার যখন আপনারা অ্যাসেম্বলিং করবেন বা একটা নতুন একটা কম্পিউটার আপনারা অ্যাসেম্বলিং করতে চাইবেন, তখন বাজার থেকে সাধারণত আমরা কেসিং, মাদারবোর্ড, র্যাম, প্রসেসর, হার্ড ডিস্ক এগুলো আলাদা আলাদাভাবে করে কালেকশন করতে হয়, কিনে নিতে হয়। কেনার সময় এখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে, কোন মাদারবোর্ডের সাথে কোন প্রসেসরটা কত জিবি র্যাম দেওয়া যায়, সেই অনুযায়ী কিনে আমরা অ্যাসেম্বলিং করতে হয়, বুঝতে পারছেন? তো এখন যেমন কি এই যে এইগুলো হলো অ্যাসেম্বলিং করার সিস্টেমটা, বুঝছেন? বায়োস সেটআপ, প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে একটা বায়োস থাকে, বায়োসের সেটআপটা একটু ভিন্ন থাকে, এক একটা কম্পিউটার এক এক রকম বায়োস সেটআপ। তো এটা বায়োস সেটআপটা আপনাদেরকে একটা ভিডিও দিব আমি। তবে পাওয়ার কেবল, ডাটা কেবল, ফ্রন্ট প্যানেল, সুইচ, ফ্রন্ট বা ব্যাক প্যানেল, ইউএসবি পোর্ট, এলইডি পোর্ট, এগুলো হলো মাদারবোর্ডের মধ্যে থাকে আর কি। আপনারা যারা কম্পিউটার ইউজ করেন, কম্পিউটারের সামনে পিছনে বিভিন্ন রকম যে পোর্টগুলো আছে এগুলোর কথাই বলছে এখানে, হ্যাঁ। মাইক্রোসফট উইন্ডোজ ইনস্টল করা, উইন্ডোজ 7 আছে, উইন্ডোজ 10 আছে, প্রথম আমরা ইউজ করি, এখন উইন্ডোজ 11 আসছে। এগুলো হলো বিভিন্ন রকম সফটওয়্যার ইনস্টল করা, অপারেটিং সিস্টেম আপডেট এবং প্রয়োজনীয় ড্রাইভার ইনস্টল করা। তার অর্থে কি, আপনি যখন কম্পিউটার ইনস্টল করবেন, একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, তখন প্রয়োজনীয় কিছু ড্রাইভার এখানে ইনস্টল করতে হবে। যেমন কি আপনার মাদারবোর্ড ড্রাইভার ইউজ করতে হবে, আপনি প্রিন্টার ইউজ করলে প্রিন্টার ড্রাইভার ইনস্টল করতে হবে, স্ক্যানার ইউজ করলে স্ক্যানার ড্রাইভার ইনস্টল করতে হবে, এগুলো আর কি, হ্যাঁ। তো এই যে প্রিন্টার ইনস্টল করা এবং মেনটেন্যান্স করা, প্রিন্টারের টোনার প্রতিস্থাপন করা, তার থেকে আপনার একটা প্রিন্টার আছে, টোনার শেষ হয়ে গেলে কীভাবে টোনারটা আবার ফিটিং করতে হয় সে বিষয়টা শেখানো হবে। ফোল্ডার তৈরি করা, তারপরে রিনেম, ফোল্ডারে রিনেম দেওয়া, ফোল্ডার কাট করে অন্য জায়গায় নেওয়া, অন্য জায়গায় নিয়ে আবার পেস্ট করা, তারপরে সফটওয়্যার সফটওয়্যার কপি করা এবং ইনস্টল করা এবং আনইনস্টল করা। তো এগুলো হলো আপনাদের ব্যবহারিকের সিলেবাস। তা আমরা যদি আমি কিছু আপনাদের ক্লাস ভিডিও লিঙ্ক দিচ্ছি। এটা হলো যে আপনার একটা পিসি নতুন ক্রয় করে যখন প্রোডাক্টগুলো নেবেন অ্যাসেম্বলিং করে, এটা আমি নিজে ভিডিও করছি ক্লাসটা। এই ক্লাসটা দেখেন, এটা দিচ্ছে আবার। দুই নম্বর ক্লাস হলো বাইস সেটআপ। ওয়াও, ম্যাজিক ল্যাম্প! ম্যাজিশিয়ানের কাছে চাইবো লিচি। কি চাও বলো? পাকা লিচি। অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স কম্পিউটার টেকনোলজির কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেমের এটা দেখেন, আজকের আমাদের আলোচ্য বিষয় একটা এখানে দেখেন
একটা সিপিইউর পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই, এরপরে ব্যাক প্যানেল আছে, এরপর আছে মাদারবোর্ড। এটা মাদারবোর্ড, এটা কুলিং ফ্যানের নিচে থাকবে আপনার পাওয়ার প্রসেসর, এবং এই যে এটা হলো সিডি রোম, এটা হলো হার্ড ডিস্ক। হ্যাঁ, এই প্রোডাক্টগুলোর সমন্বয়ে একটা পিসি গঠিত হয়। এই প্রোডাক্টগুলো বাজার থেকে আলাদা আলাদাভাবে নিতে হয়, এবং এই ইয়াতে মাদারবোর্ডের মধ্যে এটা হলো র্যাম স্লটের মধ্যে র্যামটা ফিটিং করতে হবে। এরপর এটা হলো পাওয়ার প্যানেল, এটা 24 ফুটের হয়। এই পাওয়ার প্যানেলটা আপনার এই পাওয়ার সেক্টরের মধ্যে লাগাতে হবে। এখানে ক্লিপ আছে, ক্লিপ দিয়ে পাশে, ওই পাশে একটা ক্লিপ আছে, এটা ক্লিপ, এইদিকে ক্লিপ আছে, বুঝতে পারছেন? তো 4 পোর্টের একটা কেবল আছে, এই 4 পোর্টের কেবলটা তাও মাদারবোর্ডের মধ্যে লাগাতে হবে। এখানে 4 পোর্টের একটা পিন আছে। এরপর আস্তে আস্তে আপনার হার্ড ডিস্কের সাথে, এটাকে বলা হয় সাতা কেবল। হার্ড ডিস্কের সাথে সাতা কেবলটা মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতে হবে। সেম সাতা কেবল দিয়ে ডিভিডি রাইটারের সাথে মাদারবোর্ডের সাথে সংযুক্ত করতে হবে। এটা হলো ডাটা আদান প্রদান করার জন্য। যে সাতা কেবলের এদিকে একটা নোজ থাকে, কানেক্টর, এখানে একটা নোজ থাকবে। যেহেতু হার্ড ডিস্ক এবং ডিভিডি রাইটার আলাদা আলাদাভাবে আছে, সেজন্য দুইটা কেবল লাগবে, সাতা কেবল। এটা হার্ড ডিস্কের সাথে সংযুক্ত করা হচ্ছে এখন। এবং এটা হলো পাওয়ার কেবল। পাওয়ার কেবল একটা সাতা পাওয়ার, একটা হার্ড ডিস্কে লাগবে। এখানে একটা পাওয়ার সেলের মধ্যে একাধিক পাওয়ার কেবল থাকবে, আর একটা পাওয়ার কেবল আপনার ডিভিডি রাইটারে লাগবে। এখন এই যে পাওয়ার কেবল ফিটিং করার পর এই সাতাটা ফিটিং করতেছি। তাহলে একটা হার্ড ডিস্কের মধ্যে পাওয়ার গেল, পাওয়ার কেবলের মাধ্যমে পাওয়ার সাপ্লাই থেকে অ্যাড করে আপনার সাতা কেবলটা ফিটিং হলো। আর একটা সাতা পাওয়ার কেবল আমরা অ্যাডজাস্ট ফ্যানের জন্য দেওয়া হচ্ছে, পিসিবি থেকে কিছু গরম বাতাস বের করার জন্য। এরপর একটা পাওয়ার কেবল নিয়ে আমরা ডিভিডি রাইটারের সাথে ফিটিং করব। এরপরে এখান থেকে একটা সাতা পাওয়ার কেবল নিব, এই সাতা কেবল এটা নিয়ে ডিভিডি রাইটারের সাথে ফিটিং করব তথ্য বা ডাটা আদান প্রদান করার জন্য। তো এটা হলো একটা মাদারবোর্ড অ্যাসেম্বলিং। এর মধ্যে আপনার এখানে আরও কিছু এই মাদারবোর্ডের সাথে কানেকশন দিতে হবে। এটার মধ্যে আছে আপনার এখানে এই প্যানেলটা আমরা সামনে সিপিইউর কেসিংয়ের মাধ্যমে সুইচ সুইচের মাধ্যমে যে আপনার কম্পিউটারটা ওপেন করি। এখানে ফ্রন্ট প্যানেল আছে, ফ্রন্ট প্যানেলের মধ্যে পাওয়ার পাওয়ার কেবল, তারপর রিয়েস্টার সুইচ, রিয়েস্টার লিড, পাওয়ার লিড, এগুলো সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পর এরপর আপনার কেসিংয়ের সামনের অংশে ইউএসবি ফিটিং করার জন্য ইউএসবি কেবলটা ফিটিং করতে হবে, এবং অডিও ফিটিং করার জন্য অডিও কেবলটা ফিটিং করতে হবে। দেখেন এটা হলো একটা পোর্ট, এই পোর্টটা এখানে আমরা মাদারবোর্ডের সাথে ফিটিং করব। ফিটিং করলে ইউএসবিটা কাজ করবে। এটুকু এখানে ফিটিং করা হবে। আর এরপরে আপনার এই দুটা ইউএসবি, আর এটা হলো অডিও।
অডিওটা এখানে ফিটিং করা হবে। এটা হলো পাওয়ার সুইচ, এটা রেজিস্টার সুইচ, এটা দিয়ে কম্পিউটার ওপেন হবে, এটা দিয়ে রেজিস্টার হবে, আর এটা হলো ডিভিডি রাইটারের অন অফ সুইচ। এখন যে আমরা সুইচগুলো দেখালাম, ওই সুইচগুলোর কানেকশন কিন্তু আমরা কেসিং থেকে কেবলগুলোর সাহায্যে মাদারবোর্ডে ফিটিং করতে হবে। এখানে 4টা কেবল আছে, একটা হলো পাওয়ার সুইচ, একটা হলো রেজিস্টার সুইচ, আর একটা পাওয়ার লিড, একটা হলো রেজিস্টার লিড। পাওয়ার সুইচের কাজ হলো কেসিংয়ে পাওয়ার সুইচ যখন আমরা দিব, এটা এখানে ফিটিং থাকলে কম্পিউটারটা ওপেন হবে। রেজিস্টার সুইচের কাজ কি, আমরা যখন রেজিস্টার দিতে যাচ্ছি, রেজিস্টার সুইচ চাপ দিলেই রেজিস্টার লিডটা যদি এখানে লিডটা যদি মাদারবোর্ডের সাথে লাগানো থাকে তাহলে রেজিস্টার্ট হবে। আর পাওয়ার লিডের কাজ হলো আমাদের পিসি যখন পাওয়ার অন থাকে তখন পাওয়ার লিডের সুইচ লাইটটা জ্বলবে। রেজিস্টার লিডের কাজ কি, যখন আমরা এই এই কম্পিউটার পরিচালনা করব তখন হার্ড ডিস্কের যখন বিপ দিবে তখন হার্ড ডিস্কের লাইটটা জ্বলবে। একটা হার্ড ডিস্ক লিড দেখানো হচ্ছে, একটা পাওয়ার লিড। একটা কম্পিউটার এভাবে করে আমরা অ্যাসেম্বলিং করতে পারি। এটা হলো ব্যাক প্যানেল, এটা ব্যাক প্যানেলের মধ্যে এটা হলো পাওয়ার কল ফিটিং হবে এটার মধ্যে। আর এই দুটা হলো মাউস আর কিবোর্ড। আর এগুলো হলো ইউএসবি পোর্ট। ইউএসবি পোর্টের মধ্যে আমরা ইউএসবি মাউস, কিবোর্ড বা ইউএসবি ফ্যান ড্রাইভ বা আপনার প্রিন্টার সহ বিভিন্ন কিছু ফিটিং করতে পারি। আর এটা হলো ল্যান পোর্ট ইন্টারনেট কানেকশনের জন্য। আর এই তিনটা হলো সাউন্ড পোর্ট, মাঝখানেরটার মাধ্যমে সাউন্ড বক্স ফিটিং করে সাউন্ড পরিচালনা করা যায়। আর এটা হলো বিজিএ পোর্ট, এই যে মনিটর থেকে যে কেবলটা আসবে সেটা এখানে ফিটিং হবে। এগুলাই আর কি, এটা হলো এটাকে বলা হয় ব্যাক প্যানেল আর কি। আর যে আমরা অ্যাডজাস্টমেন্ট ফিটিং করছি অ্যাডজাস্টমেন্ট লাইট এটা ওইদিকে আসবে। তো মনিটর থেকে বিজিএ পোর্টটা এসে বিজিএ কেবলটা এসে এখানে ফিটিং হবে, এখানে পাশে মনিটরে রাখা আছে। তো মূলত আমাদের আমাদের মূলত এই যে 1 নাম্বার প্র্যাকটিক্যালে যে আমরা একটু আগে যে বলছিলাম, এটা হলো এটাই আমি ভিডিও করে আপনাদেরকে দিলাম। পার্সোনাল কোনো বিভিন্ন ইউনিট যেমন কেসিং, মাদার, পাওয়ার সাপ্লাই, হার্ড ডিস্ক, র্যাম ইত্যাদি এগুলো অ্যাসেম্বলিং করার পদ্ধতিটা এখানে দেওয়া আছে 1 নম্বর প্র্যাকটিক্যাল। এবং একই সাথে আজকে 3 নম্বর প্র্যাকটিক্যাল এখানে চলে গেছে পাওয়ার কেবল, ডাটা কেবল, ফ্রন্ট প্যানেল। পাওয়ার কেবল যে একটু আগে যে ফ্রন্ট প্যানেল ব্যাক প্যানেলের পরিচয় যেগুলো দিয়েছিলাম, ডাটা কেবল, ফ্রন্ট প্যানেল, পাওয়ার সুইচ, ফ্রন্ট বা ব্যাক প্যানেল, ইউএসবি পোর্ট, এলইডি কানেকশন, এগুলোরও এটার ক্লাসও একসাথে শেষ হয়েছে। দেখেন আমি আবার যাচ্ছি। এই এই যে আপনার কেসিং এর এই ভেতরের অংশ, এটা এটা হলো 1 নাম্বারের প্রশ্ন অ্যাসাম্বলিং এর বিষয়টা। আর
3 নাম্বারটা হচ্ছে কি একের সাথে একে ভিডিওর মধ্যে আমরা যখন লাস্টে গিয়ে এই যে প্যানেল বর্ণনা দিচ্ছি, কারণ কি এটা হলো পাওয়ার প্যানেল, আর এই দুইটা হলো মাউস কিবোর্ডের জন্য, আর এটা হলো মনিটর থেকে যে কেবলটা আসবে ভিজিএ কেবল জন্য ফিটিং হবে, আর এই চারটা হলো আপনার ইউএসবি পোর্ট, ইউএসবি যে কোনো ডিভাইস ফিটিং করা যাবে। এটা হলো ল্যান পোর্ট, ইন্টারনেট কানেকশন দেওয়া যাবে। এগুলো হলো সাউন্ড পোর্ট, মাঝখানে একটা সাউন্ড ফিটিং করা যায়। এটা হলো অ্যাডজাস্টমেন্টের ফিটিং হয়েছে এই জায়গায়, অ্যাডজাস্টমেন্ট মাধ্যমে অতিরিক্ত গরম হওয়া বাতাসগুলো এখান থেকে বের করবে। তো এটা হলো পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান দেখা যাচ্ছে, পাওয়ার সাপ্লাইটাতে ভেতরে ফিটিং করা আছে। ওকে, এটা হলো ফ্রন্ট প্যানেল। ফ্রন্ট প্যানেলের মধ্যে ওই যে আপনার এটা হলো পাওয়ার সুইচ, এটা হলো রিয়েস্টার সুইচ। এই দুটা হলো লিডের লাইট, পাওয়ার লাইট আর রিয়েস্টার লাইট, যে হার্ড ডিস্ক লাইট লিড থাকবে। আর এই সুইচটা চাপ দিলে আপনার ডিভিডি ট্রাইটা খুলবে, এটাই আর কি। হ্যাঁ, তো এখানে মোটামুটি সব কিছু আপনাদের বর্ণনা করা আছে। এটা প্র্যাকটিক্যাল, এখানে আজকে 2টা প্র্যাকটিক্যাল চলে আসছে। আমি 22টা প্র্যাকটিক্যালটা আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 22টা প্র্যাকটিক্যাল যদি আমি করতে চাই, আমরা এখানে আসেন। আসলে 22টা হলো এক একটা কম্পিউটারে এক এক রকম থাকে। তো সাধারণত এটা হলো আমাদের একটা ল্যাপটপের মধ্যে আমরা 22টা দেখাচ্ছি আপনাদেরকে। তো ল্যাপটপটা রেজিস্টার দেওয়ার পর সাধারণত এসকেপ বা উপরে ফাংশন কি বারের মধ্যে F2 F10 এগুলোর মধ্যে 22 ফাংশনটা থাকে। তার থেকে কোনো কোনো কম্পিউটারে এসকেপ চাপতে হবে রেজিস্টার দিয়ে, কোনো কোনো কম্পিউটারে ডেল ডিলেট কিবোর্ডে ডিলেটটা চাপতে হবে, চাপতে থাকবো, 22 প্রবেশ করবে। অথবা কোনো কোনো কম্পিউটারে F2 বা F10 থাকে। ঠিক আছে, আমাদের এই কম্পিউটারে F10 দিয়ে 22টা শুরু হয় আর কি। এই যে এগুলো হলো ফাংশন কি, এখানে আছে এসকেপ, এটা হলো F2, F10 মেবি এটা হতে পারে। এই যে হ্যাঁ, আর ডিলেট হলে তো পাশে থাকে আর কি ডিলেট। দেখেন আমি প্লে করতেছি। এটা কি আসলো? আচ্ছা সরি, এটা ভিডিও আরেকটাতে চলে গেল। এটা হলো ডিলেট, আমি একটু আগে যে কথাগুলো বললাম। আমাদের এই কম্পিউটারের মধ্যে ল্যাপটপের মধ্যে F10 এর সাহায্যে আমরা 22 প্রবেশ করব। এখানে F10টা আমি চাপতে থাকবো একটু পর। F10 চাপলেই 22 প্রবেশ হয়েছে। এখানে 22 মধ্যে যে ফাংশনগুলো আছে সাধারণত দেখেন, আমি আমার সাউন্ড অন করে সেক্ষেত্রে দিচ্ছি। আমি কি করলাম, কম্পিউটার স্টার্ট দিয়ে F10 প্রেস করতে থাকলাম। এগুলো আর শুনুন। অনেকগুলো কম্পিউটারে F2 থাকবে, আবার অনেকগুলো কম্পিউটারে এসকেপ থাকবে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বুঝবেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপ পিসির মধ্যে 22টা কোন ফাংশন কির মাধ্যমে প্রবেশ করবেন? তো সেক্ষেত্রে আপনি সাধারণত যদি না জেনে থাকেন, কম্পিউটার স্টার্ট দিয়ে আপনি অটোমেটিকলি F2 বা F10 দুইটা প্রেস করবেন, বা একটা একটা প্রেস করে করে দেখবেন কোনটা দিয়ে আপনার কম্পিউটারের মধ্যে 22টা প্রবেশ করে। অথবা আপনার এই যে কম্পিউটারের মডেল নাম্বার দিয়ে গুগলের মধ্যে চার্জ করে দেখতে পারেন। যে এইচপি ধরেন, এইচপি ব্র্যান্ডের নাম লিখবেন, এরপরে মডেল নাম্বারটা লিখবেন, কম্পিউটার মডেল নাম্বার, যেমন এখানে কম্পিউটারের মডেল নাম্বার আছে এইচপি প্যাভিলিয়ন X360। এই যে মডেল নাম্বারটা যখন পুরাটাই লিখবেন এবং গুগলে চার্জ দিলে 22 অপশনটা কি ওখানে গুগল থেকে কালেকশন করে নেওয়া যাবে। এখন আমাদের 22 কাজ কি? আমরা 22 সাধারণত প্রথমে আসতেছে মেইন। আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা কম্পিউটারের 22 এই ফাংশনটা দেখতে এই ধরনের হবে না। এক একটা কম্পিউটারের 22 ফাংশন চেঞ্জ ভিন্নতা আসতে পারে। মেইনের মধ্যে কি আছে দেখেন, যে ডেট এন্ড টাইম, আজকের টাইমটা আছে, কম্পিউটার প্রোডাক্ট নেম আছে, এই যে আপনার ব্র্যান্ডের নাম আছে, প্রোডাক্ট সিরিয়াল নাম্বার, হ্যাঁ, যাবতীয় তথ্যগুলা, র্যাম কত জিবি,
হ্যাঁ, এরপরে প্রসেসর কি কোর i5 7 জেনারেশন, 7200 মানে 7 জেনারেশন বোঝায়। তারপর এটা তৈরির সাল হলো 2017 সাল। হ্যাঁ, এইভাবে বিভিন্ন রকম এই তথ্যগুলা থাকবে। এই যে এই তথ্যগুলো কিন্তু আবার এডিট করা যায় না। কি বলছিলেন যে একটু প্রশ্ন প্রশ্ন করবেন? জি স্যার, বলতেছি মানে একটা নয়েজে একটা আওয়াজ হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে না। আওয়াজ হচ্ছে? আর কারো হচ্ছে আওয়াজটা? না, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি প্লে দিচ্ছি, দেখেন। বাইস পাসওয়ার্ড দিতে পারেন। সাধারণত বাইস পাসওয়ার্ড আপনারা দিতে জানলে দিয়েন না, কারণ বাইস পাসওয়ার্ড যদি ভুলে যান সেক্ষেত্রে বাইস পাস করে পাসওয়ার্ডটা রিকভারি করাটা আপনার একটা কস্ট দাঁড়াবে। সেজন্য বাইস পাসওয়ার্ড না দেওয়া ভালো। এরপর আসতেছে আপনার রেস্টোর সিকিউরিটি। চাইলে এখান থেকে সিকিউরিটি ফ্যাক্টরি রিফাল করতে পারেন। সিস্টেম ইনফরমেশন, সরি সিস্টেম কনফিগারেশন। সিস্টেম কনফিগারেশন আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে ব্যবহার করছি, এখানে আরো বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে, আমি অন্য ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করবো না। আর মূল বিষয়টা হলো আপনার বাইসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বুট অপশন। বুট অপশন আমি ডাবল ক্লিক করছি, দেখেন লজিস্ট্রি বুট ডিজাইবল, যে ইউইআইএফআই বুট আছে। এরপরে যে আমি ইউইআইএফআই বুট চাইলে আমরা এই লজিস্ট্রি বুট এনাবল করতে পারি, ক্লিক করে এখান থেকে এনাবল করতে পারি। হ্যাঁ, তো এগুলো হলো আপনার যখন আপনি উইন্ডোজ সেটআপ দিতে যাবেন তখন আপনার সফটওয়্যার ভার্সনটা কি লজিস্ট্রি বুট আছে নাকি সফটওয়্যার ভার্সনটা আমরা স্যার মোটামুটি ইউইআইএফআই মোডে রিটেল আছে। পরীক্ষাগুলোতে আটকাবো না আল্লাহর রহমতে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালে গিয়ে স্যার আটকে যাব। মানে এগুলা খুব ছোট বড় লাগতেছে, আমাদেরও প্র্যাকটিস নাই। প্র্যাকটিক্যাল জাস্ট প্র্যাকটিক্যাল তেমন নেয় না, বুঝছেন? আপনার ওই থিওরিক্যাল যদি পাস করেন পাস চলে আসে, প্র্যাকটিক্যাল তেমন নেয় না। তারপর আমরা এখানে আপনাদেরকে থিওরিক্যাল তো আপনি ওই একটা শিট করে করে মুখস্থ এখানে রিডিং করে তো ক্লাস নিয়ে কোনো লাভ হবে না, যার কারণে প্র্যাকটিক্যাল করাচ্ছে, বুঝতে পারছেন? জি জি। এখানে প্র্যাকটিক্যাল আর স্যার এমনি আপনাদের পরীক্ষার আগে মানে যেদিন একটা প্র্যাকটিক্যাল ক্লাস রাখবেন। এই যে আমাদের এই সাবজেক্টটার মধ্যে আমরা ইচ্ছা করলে প্র্যাকটিক্যালটা লাইভ দিতে পারতেছি না। এগুলা একটা প্র্যাকটিক্যাল করছি সবগুলো আলাদা ক্যামেরা দিয়ে ধরে, বুঝছেন? মানে আপনাদেরকে ওই বসা অবস্থায় যদি আমি একটা প্র্যাকটিক্যাল করতে যাই, এগুলো এক একটা ক্লাস কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগছে আমার প্র্যাকটিক্যাল করাতে, মানে আপনাদের রেকর্ড ভিডিওগুলো রেডি করতে। কারণ এগুলো রেকর্ড ভিডিওগুলো আমি ইচ্ছা করলেও নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ হবে না। তো যার কারণে এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, কম্পিউটার রান অবস্থায় আমি যে এখন স্ক্রিন রেকর্ড করতেছি, অন্যান্য সাবজেক্টের যেমন স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা ইজি করে নেওয়া যাচ্ছে, কিন্তু এই সাবজেক্টের মধ্যে করা যাবে না, কারণ এটা তো কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেয়, রিস্টার্ট দিয়ে দিলে তো সফটওয়্যারটা অফ হয়ে যাবে অটোমেটিকলি, বুঝতে পারছেন? তার তো কি, যার কারণে আমি এই সাবজেক্টের যতগুলো প্র্যাকটিক্যাল করছি তারটা সবগুলো রেকর্ড ভিডিও করে ফেলছি। আপনাদেরকে জাস্ট রেকর্ড ভিডিওগুলো এইভাবে করে আমি প্লে করব, আপনারা যেখানে যেখানে এগুলো আমার নিজের করা রেকর্ড ভিডিও, আমাকে তো দেখছেন মনে হয়। তাই যেখানে সমস্যা হবে আমি স্টপ করে আপনাদেরকে বুঝে দিব, আপনারা আবার দেখতে থাকবেন। কারণ থেকে এটা যদি আপনাদেরকে লাইভ ক্লাস নিতে চাই, এখন ওই যে কিছুক্ষণ আগে যে আমি অ্যাসেম্বলিং এর ক্লাস নিয়েছি, এটা আমার 2.5 ঘন্টার উপরে লাগছে, সেটাকে আমি কাটশিট করে আপনার 15 মিনিটের মধ্যে নিয়ে আসছি। 2.5 ঘন্টা পর্যন্ত আপনাদেরকে মানে ক্যামেরাটা কারো মাধ্যমে ধরে নিল, আমার দিকে টাক করলো, আমি 2.5 ঘন্টা ধরে ক্লাস করালাম, আপনারা এটা বুঝবেন না, কারণ এখানে জুমের ব্যাপার আছে। আর ওই যে ওগুলো হলো অ্যাসেম্বলিং ক্লাস, তো অনেক সময় দেখা যাচ্ছে যে পুরো অ্যাসেম্বলিং হওয়ার পর ওটা লাস্টে পর্যন্ত কম্পিউটারটা অন হচ্ছে না, অন না হওয়া মানে 2.5 ঘন্টার পর থেকে আবার নতুন করে আমার থেকে শুরু করতে হবে। তো যে ততটুকু ধৈর্য ধরে ওই যে জুমের মধ্যে আমি ভিডিওটা ধরে আপনাদেরকে ক্লাস দেওয়াটা সম্ভব হচ্ছে না। তার কারণে এই যে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, এই কোর্সটা কোনো অবস্থায় জুম যে আপনার এই লাইভ ক্লাস করাইতে গেলে আমি কম্পিউটারের মধ্যে করাইতে পারতেছি না। যেমন কি উইন্ডোজ সেট আপ দেওয়া, আমার আগে উইন্ডোজ ঠিক থাকলেই তো আমি স্ক্রিন রেকর্ডটা করবো আপনাকে ভিডিওটা দেওয়ার জন্য, ঠিক না? এখন আমি উইন্ডোজ সেট আপ দেওয়ার সময় তো আমার কম্পিউটারটা সফটওয়্যার এটা ডিসেবল হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ফ্লাশ করে ফেলবো। ফ্লাশ করে ফেললে আমি তো এখানে উইন্ডোজটা আপনাদেরকে সফটওয়্যারের মাধ্যমে দেখানোর কোনো সুযোগ নাই, জুমের মাধ্যমে যে আমি এখন কানেকশন করছি আপনাদের এই গুগল মিটের মাধ্যমে। তো আমি যদি এখন সেট আপ দিতে যাই, কম্পিউটার রিস্টার্ট দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে কানেক্টেডটা ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আপনারা আর ক্লাসটা দেখতে পারবেন না। যার কারণে আমি বাধ্যগত মানে এইভাবে এই পরিকল্পনাটা নিয়েছি আপনারা বোঝার সাথে। বাট এটা আমি ক্লাস নিয়েছি, কোনো সমস্যা নাই। যে জায়গায় আপনারা বুঝবেন না আমাকে একটু সাউন্ড করলে আমি স্টপ করে দিয়ে আপনাদেরকে উত্তরটা দিব, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। তাহলে শুনেন। আর এই যে ওইখানে এই যে একটা বিষয় হলো কম্পিউটার ফান্ডামেন্টাল, আপনাদের এখানে ফার্স্ট সেমিস্টারের মধ্যে
আরও 2টা সাবজেক্ট ইতিমধ্যে আমাদের শেষ করছি। আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আপনি ক্লাস পাইছেন? আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস করছি অ্যাপ্লিকেশন, স্যার। ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন, ওই 2টা সাবজেক্টের 2-3 জন স্টুডেন্ট মনে ক্লাস পায় নাই, যারা লাস্ট রেজিস্ট্রেশনে ভর্তি হয়েছিল 2 বা 3 জন স্টুডেন্ট আমার মনে হয়, আমি দেখলে বুঝতে পারবো। ওই 2টা সাবজেক্টের ক্লাস ওই 2 জন বা 3 জন স্টুডেন্ট পায় নাই। যে ওই 2 জন বা 3 জন স্টুডেন্ট ছাড়া আপনাদের এই সাবজেক্টের ক্লাস যদি শেষ হয়, শুধু ইংলিশ সাবজেক্টটা আছে বিজনেস ইংলিশ, এটা 2 ক্লাস দিলে হবে। এগুলো তো মুখস্থ বিষয়, বুঝেন নাই? এখন কথা হলো, এই সাবজেক্টের ক্লাসের পর আপনাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু কোনো আর ক্লাস নাই, শুধু ইংলিশ সাবজেক্টে এক ক্লাস বা 2 ক্লাস দিলে আপনাদেরকে বুঝাই দিবে কীভাবে মুখস্থ করলে কীভাবে কখন পড়বে, সেই অনুযায়ী আপনারা বাসায় বসে প্রিপারেশন নিলে হয়ে যাচ্ছে, আর অ্যাসাইনমেন্টগুলো জমা দিবেন। কিন্তু যারা লাস্টে ভর্তি হচ্ছে তাদের জন্য আমরা হয়তো বা জি স্যার বলেন। যেটা অ্যাসাইনমেন্ট দিছেন এটা কোন সাবজেক্টের? শুধু পাইথনে? যে এটা শুধু পাইথনের, এটা পাইথনের প্রশ্ন দেওয়া আছে না, তার থেকে এই আপনার এই যে সাবজেক্ট ওয়ারি আমরা অ্যাসাইনমেন্টগুলো জমা নিচ্ছি আর কি। মানে আমরা না এখন শুধু এক সাবজেক্টের এটা এক সাবজেক্টের অ্যাসাইনমেন্টটা পাইথনটা লেখা আছে প্রশ্নটা। এখানে তো সাবজেক্ট ভাগ পরীক্ষা ভাগ না। হ্যাঁ ওইটা করবো আমরা হয়তো বা, অন্যগুলো আবার নিবেন? হ্যাঁ অন্যগুলো নিব, অবশ্যই নিব। যে আপনার পাইথনের একটা দিছি অ্যাসাইনমেন্ট, ডাটা স্ট্রাকচারের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল মনে হয় 2টা, যেগুলো না ডাটা স্ট্রাকচারের অ্যাসাইনমেন্ট তো দেওয়া হয় নাই। দেওয়া হয় না। তা হচ্ছে ডাটা স্ট্রাকচার কি গতকালকে শেষ হয়েছিল, মানে গত শনিবার। জি না ওইটা দেওয়া হয় না, শুধু পাইথন। তাহলে ওইটা দেওয়া হবে, সমস্যা নাই। আপনাদের কোনটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে আমাদের নোটে আছে, তো আমরা এখন ক্লাস শেষ করতেছি, সেই যার কারণে অ্যাসাইনমেন্ট নিয়ে করতেছি না। তো এখন ওই যে মূল বিষয়টা হলো, যারা 2-1 জন লাস্টে ভর্তি হয়েছে ওরা যদি ক্লাস করার আগ্রহ থাকে হয়তো বা আমরা সংক্ষিপ্ত পরিসরে আইসিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন ওই সাবজেক্টের উপর এক ক্লাস বা 2 ক্লাসের উপর দ্রুত ক্লাস শেষ করব যদি সময় থাকে। আর ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনের উপরও সংক্ষিপ্ত পরিসরে 1-2 ক্লাসের মধ্যে আমরা আবার পুনরায় ক্লাসগুলো রিপিট করব। মূল বিষয়টা হলো আপনারা প্র্যাকটিক্যাল নিয়ে যেটা টেনশন করতেছেন, আমাদের এটা টোটাল 6টা সাবজেক্টের মধ্যে আপনার পরীক্ষা নেওয়া হবে। 6টা সাবজেক্টের মধ্যে আমি আবার একটু আপনাদেরকে রিপিট করি, যেহেতু কথায় আসতেছেন, একটু থাকেন, আমি মডিউলটা নিচ্ছি। আমি ভিডিও করলে প্রশ্ন করবেন, কারণ প্রশ্ন না করলে তো বুঝবেন না। আমি ভিডিও করছি, এগুলো লাইভ ক্লাস করা যাচ্ছে না, কারণ লাইভ ক্লাস করতে গেলে আমি গুগল মিটটা কম্পিউটার অন করতে হচ্ছে। তো এগুলো তো প্রত্যেকটা প্র্যাকটিক্যাল করার সময় কম্পিউটার রেজিস্টার দিলে তো আমার ওই যে এই রেকর্ড ভিডিওটা থাকবে না, যার কারণে আমি এইভাবে করে পরিকল্পনাটা করছি, বুঝছেন? এখন এই দেখেন 6টা সাবজেক্ট, এগুলো হলো ফার্স্ট সেমিস্টার। আমরা সেকেন্ড সেমিস্টার নিয়ে কোনো মাথায় কিছু নিব না, সেকেন্ড সেমিস্টার আসতেছে পরে। আমাদের এখন ফার্স্ট সেমিস্টারটা পাস করে খরচ করে যেতে হবে। মোটামুটি এই কোর্সের মধ্যে ফেল তেমন নাই। আমাদের ফার্স্ট সেমিস্টারে 2024 সেশনে আল্লাহর মতো সবাই পাস করছে। একজন স্টুডেন্ট ভুলে প্র্যাকটিক্যাল পরীক্ষায় সিগনেচার দেয় নাই, ওনার একটা প্র্যাকটিক্যালের মধ্যে ফেল চলে আসছে, ওইটা আমরা আবেদন করছি, এটা রেজাল্ট এখনও দেয় নাই। বাকি সবাই পাস করে ফেলছে, বুঝছেন? সবাই পাস। এই যে 4 মধ্যে 3.7-এর উপর বেশি 4 পাইছে কয়েকজনে। এখন দেখেন এই আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এটা টোটাল 150 মার্কের পরীক্ষা। 30 মার্ক নিবে থিওরিক্যাল, 50 মার্ক নিবে প্র্যাকটিক্যাল, এগুলো বোর্ডের মাধ্যমে নিবে। শুধু 30 মার্কটা পাস করলে টার্গেট শেষ। 50 মার্ক প্র্যাকটিক্যালে তেমন ফেল করায় না। আর 20 মার্ক হলো এগুলো অ্যাসাইনমেন্টের মাধ্যমে, 20 আর 50, 70 এগুলো হলো আমাদের হাতে। থিওরিক্যাল 20 মার্ক, 50 মার্ক হলো ব্যবহারিক। তো এগুলো হলো আমাদের হাতে, বুঝছেন? আপনারা বোর্ডের মধ্যে পরীক্ষা দেবেন 80, 30 হলো থিওরিক্যাল, আর প্র্যাকটিক্যাল হলো আপনার এই যে 50। আর এটা কি কম্পিউটার ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেম, এই ক্লাসটা এখন চলতেছে চলমান। এটার মধ্যে থিওরিক্যাল 40 নাম্বার হলো, অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা আপনাদেরকে দিয়ে দিব 60 নাম্বার লিখিত পরীক্ষা, আপনারা বোর্ডে গিয়ে দিবেন। কীভাবে পরীক্ষায় প্রিপারেশন নেবেন প্রশ্ন একটু আগেই দেখাইছি, সেই অনুযায়ী আস্তে আস্তে প্রিপারেশন নিতে থাকেন ধৈর্য ধরে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল নিবে 50 মার্ক, 50-এর মধ্যে দেখেন 25 হলো আমাদের, আর 25 হলো বুট থেকে নিবে, কেন্দ্রের মধ্যে নিবে, টোটাল 150 মার্ক। ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম 40 মার্ক আমরা নিব, 60 মার্ক ওনারা নেবে থিওরিক্যাল, আর 25 মার্ক আমরা প্র্যাকটিক্যাল নেব, আর 25 মার্ক ওনারা নেবে প্র্যাকটিক্যাল। এরপরে দেখেন প্রোগ্রামিং পাইথনের মধ্যে 40 মার্ক আমরা নিব, যেগুলো অ্যাসাইনমেন্টের মাধ্যমে নিচ্ছি। এরপরে থিওরিক্যাল নিবে ওনারা এই 60 মার্ক, প্র্যাকটিক্যাল আমরা 50 মার্কের নাম্বার অ্যাসাইনমেন্টের মাধ্যমে দিয়ে দিব, আর 50 মার্ক প্র্যাকটিক্যাল ওনারা নেবে, বুঝছেন? টোটাল 200 মার্কের পরীক্ষা। এটা গ্রাফিক্স ডিজাইন মধ্যে লিখিত কোনো পরীক্ষা নাই। 50 মার্ক হলো আমরা নিব, এই যে, আর 50 মার্ক হলো ওনারা নিবে। বিজনেস ইংলিশের মধ্যে দেখেন 20 মার্ক হলো আমরা নিব, 30 মার্ক গিয়ে লিখবেন, লিখিত পরীক্ষা দিবেন।
25 মার্ক প্র্যাকটিক্যাল হবে আর 25 মার্ক ওনারা প্র্যাকটিক্যাল নেবে, এই 25 মার্ক আমরা নিব। তার থেকে এইভাবে করে পরীক্ষা হয়, তার থেকে একটা পরীক্ষার মধ্যে আমরা লিখিত পরীক্ষা নেই, 5টা পরীক্ষা লিখিত আর প্র্যাকটিক্যাল একসাথে দিবেন, একটা পরীক্ষা শুধু অনলি প্র্যাকটিক্যাল দিবেন। তো এখানে মোটামুটি ফেল যায় না। আপনারা যে সিলেবাসটা আছে সিলেবাসটা অনেক বড়, এই সিলেবাসটা যদি শেষ করতে যান অনলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন শেষ করতে আপনাদের 4 বছর লাগবে। তো তাই বলে কি পাইথন কঠিন? পাইথনের মধ্যে অনেক সিলেবাস অনেক কিছু আছে, এতগুলা কি এখানে বেতন নেওয়া কি সম্ভব নাকি? কোনোদিনও সম্ভব না। সেই জন্য আপনারা ধৈর্য হারাবেন না, ক্লাস করবেন, যাবতীয় পরামর্শগুলো আপনাদের কিভাবে দেওয়া যায় এগুলো আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা অন্তত পক্ষে কিছুটা পড়তে হবে, এমন না যে একদম পড়া ছাড়াই পাশ করে ফেলতে পারবেন, সেটা ভাবাটা কঠিন, বুঝতে পারছেন? আপনারা থিওরিক্যালগুলো প্রিপারেশন নেন, বিগত সনের প্রশ্ন 23 সাল 24 সালের প্রশ্ন দেখে প্র্যাকটিক্যাল মধ্যে ফেল করেন। আমি বারবার বলি আমরা তারপরে আপনাদেরকে প্র্যাকটিক্যাল কেন করা শিখছি জানেন? যে এখানে একটা কোর্সে ভর্তি হয়েছেন, প্র্যাকটিক্যালগুলো যদি না শিখেন কি শিখলেন? থিওরিক্যাল তো বাসায় বসে পড়া যায়, সেই জন্য আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল করাচ্ছি। কিন্তু প্র্যাকটিক্যালটা যত কঠিন, ওই কঠিন অবস্থায় কিন্তু পরীক্ষা নেয় না। আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা রেকর্ড করেন, শুধু অনলি ফার্স্ট সেমিস্টারের মধ্যে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আপনারা বাংলা ইংরেজি বায়োডাটা পারেন কিনা, যদি না পারেন ভালো করে বায়োডাটা শিখে নেবেন, আমি আগেও বলছিলাম এগুলো কিন্তু প্র্যাকটিক্যাল নেবে কম্পিউটারে। তারপর আপনারা গ্রাফিক্স ডিজাইনের মধ্যে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা বা একটা পাসপোর্টের ছবি রেডি করতে পারেন কিনা, বা একটা ভিজিটিং কার্ড বা একটা ক্যালেন্ডার বা একটা পোস্টার ডিজাইন করতে পারেন কিনা। এই দুইটা পরীক্ষার মধ্যে প্র্যাকটিক্যাল আপনাদেরকে ওনারা কম্পিউটারে নেবে, কারণ এগুলো কম্পিউটারে নেওয়াটা একদম ইজি। এর বাইরে যে এখন যে ক্লাসটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল এন্ড অপারেটিং সিস্টেম, এটার প্র্যাকটিক্যাল ওইখানে নেওয়া তেমন পসিবল না, কারণ ওই কম্পিউটারগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু সফটওয়্যার দেওয়া থাকে। আর আপনাদের স্টুডেন্টদের মাধ্যমে ওই যে আপনারা উঠে যাওয়ার পর আরেকটা বেস ওইখানে পরীক্ষা দিতে বসবে, আপনাদের মাধ্যমে যদি কম্পিউটারের সফটওয়্যারগুলো রিমুভ করাই ফেলে কোনো কারণে পরীক্ষা নিতে গেলে, তাহলে পরের বেসের মধ্যে আবার ইনস্টল করার ওই সময়টা নাই, আপনাদেরকে এখানে কোনোদিনও সফটওয়্যার ইনস্টল করা রিমুভ করা করতে দিবে না। সর্বোচ্চ কি করবে জানেন? ওই যে একটু আগে একটা ভিডিও দেখালাম না কম্পিউটার অ্যাসেম্বলিং করা, সর্বোচ্চ হয়তো একটা কম্পিউটার বা সিপিইউ নিবে টেবিলের উপর, এটার নাম কি, এটা হার্ড ডিস্ক কোনটা, র্যাম কোনটা, এগুলো জিজ্ঞেস করবে, মানে আপনি জিনিসটা চিনতেছেন কিনা। সর্বোচ্চ প্র্যাকটিক্যাল নেবে এতটুকু, বা একটু ফিটিং করার, একদম বেশি সর্বোচ্চ 100% যদি প্র্যাকটিক্যাল নেয়, জাস্ট অ্যাসেম্বলিং করাটা ফিটিং করাটা করতে বলবে, আর পড়া এই যে ডিভাইসের নামগুলো জিজ্ঞেস করবে, এতটুকু। এর বাইরে প্র্যাকটিক্যাল নেওয়ার কোনো সুযোগই নাই। আর ওই যে পিছনে সিপিইউর পিছনে ব্যাক প্যানেলের মধ্যে মনিটরের বিজিএ কেবল ফিটিং করা, পাওয়ার কেবল ফিটিং করা, মাউস কিবোর্ড ফিটিং করা, সর্বোচ্চ এতটুকু নিবে। এর বাইরে সফটওয়্যার ইনস্টল, উইন্ডোজ ইনস্টলে কোনো দিনও যাবে না, কারণ উইন্ডোজ ইনস্টল করতে লাগবে 1.5-2 ঘন্টা, আপনার পরীক্ষা নিবে কয় মিনিট, এর মধ্যে কি শেষ করা সম্ভব? তো ওনারা কি করে একটা অ্যাসাইনমেন্ট জমা নেয়, প্রতিবেদন আর কি। ওইখানে প্রতিবেদন কিভাবে লিখতে হয় আগামী ক্লাসের দিকে আমি একটা ক্লাসে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো প্রতিবেদনের একটা প্রতিবেদন লেখাবে 1-1.5 পৃষ্ঠা, এরপরে 2-1টা মৌখিক পরীক্ষার প্রশ্ন ধরবে এতটুকু। ডাটা এক্সট্রাকচার আর পাইথনের মধ্যে প্র্যাকটিক্যাল কি হবে জানেন? কম্পিউটারে কিছুই হবে না, 2-1টা হয়তো বা কোড লিখতে বলবে সর্বোচ্চ, আর আপনাকে কি করবে ডেকে এনে মৌখিক ধরবে 1-2টা, বলবে যে এই কোডটা একটু খাতায় লিখে দেন, এখানে একটা পৃষ্ঠা রাখবে, উনি ওই কোডের একটা কোড লিখবে, কোডটা আপনি ওনাকে বুঝাই দিবেন, মানে কোড সম্পর্কে কিছু টকিং করবে এতটুকু মৌখিক, এটার উপর ভিত্তি করে প্র্যাকটিক্যাল নাম্বারগুলো দিয়ে দিবে, আমরা যেটা দেখছি আর কি। আর ইংলিশে প্র্যাকটিক্যাল কি নিবে, বিজনেস ইংলিশের মধ্যে আপনার একটু বোঝা বলতে হবে আর কি। এগুলো তো আসলে ইংলিশ সম্পর্কে আপনারা দক্ষ আছেন, কারণ সবাই তো অনার্স মাস্টার্স মোটামুটি পাস করে ফেলছেন, অনার্স তো পাস করছেন এই বা সমমান। তো এখন ইংলিশের মধ্যে তো কারো কারো ভয় নাই, ভয় আছে আর 5টা সাবজেক্ট নিয়ে। এখন আপনারা মনে করতেছেন কি এত কঠিন প্র্যাকটিক্যাল, এগুলো আমরা কেমনে শেষ করবো, প্র্যাকটিক্যাল ধরলে তো পারবো না, নাম্বার দিবে না, এটা মনে করার কিছু নেই। এখানে প্র্যাকটিক্যাল তেমন নেয় না, আর একটা কথা, একবার সাথে শেষ, প্র্যাকটিক্যালে কোনো ফেলেই নেই, এক কথা সে ফেল করায় না, উপস্থিত হলে পাস করাই দেয়, বুঝতে পারছেন? থিওরিক্যাল পাস করাটা আপনাদের জন্য চ্যালেঞ্জ। থিওরিক্যাল খুব সহজ, ছোট ছোট প্রশ্নগুলো দিয়ে থিওরিক্যাল প্রশ্নগুলো রেডি করছে, আপনারা প্রশ্ন দেখলে বুঝতে পারতেছেন। থিওরিক্যালগুলো প্রিপারেশন নেন, থিওরিক্যালের খাতাটা কাটবে কারিগরি শিক্ষা বোর্ড, খাতাটা সরাসরি বোর্ডে চলে যাবে, ওইটার মধ্যে ফেল করলে পাস করার কোনো সুযোগ নেই, এক কথায় শেষ। প্র্যাকটিক্যালগুলো যে কোনো প্রকারে পাস করে নেওয়া যায়, বুঝতে পারছেন? নাম্বার হয়তো 1 আর 1+ দিবে এতটুকু, কিন্তু ফেল করাবে না কাউকে। তো সেই জন্য আপনারা ধৈর্য হারাইতে পারবেন না। কেন ধৈর্য হারাতে পারবেন না? আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, অফিস কোর্স ভালো করে শিখলে 6 মাস লাগবে, দক্ষ হইতে গেলে 1 বছর লাগবে। আপনার পুরা কোর্সে মিলে তো 12টা সাবজেক্টে মিলে 1 বছর পাচ্ছেন, শুধু অফিস কোর্সের মধ্যে তো না। তো হ্যাঁ, তো ওটা চিন্তা করলে তো আপনি অফিস কোর্সে শেষ করতে পারবেন না 1 বছরে। পাইথনের ভালো পাইথন যদি আপনি ল্যাঙ্গুয়েজ
লিখতে চান, কোডগুলো লিখতে চান, আপনার থেকে 4 বছর লাগবে দক্ষ হয়ে গড়ে উঠতে। আপনি এখানে 6টা সাবজেক্টের জন্য সময় পাচ্ছেন 6 মাস। এর মধ্যে ভর্তি, বন্ধ, টেস্ট পরীক্ষা, বোর্ড পরীক্ষা এগুলো সহ 6 মাস। এখন বুঝতে পারেন এগুলো হলো আপনাদেরকে করা হচ্ছে কি, মূল বিষয়টা হলো যে মাধ্যমিক স্কুলের মধ্যে একসময় কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন 6 মাসের সনদ দিয়ে আইসিটি শিক্ষক নিয়োগ হতো এবং ল্যাবগুলো বরাদ্দ জি। হতো। বরাদ্দ হওয়ার পর উনি তো অফিস কুচ চালাইতে হিমশিম খাচ্ছে, উনি ল্যাব কীভাবে পরিচালনা করবে। তো দেখা যাচ্ছে যে 10 লাখ টাকা 15 লাখ টাকার ল্যাব দিছে এক একটা প্রতিষ্ঠানে। এখানে ল্যাবগুলো সবগুলো 2-3 বছরের মধ্যে ড্যামেজ নষ্ট হয়ে গেছে, কোনো কম্পিউটার ল্যাপটপ কিছুই ঠিক নাই, প্রজেক্টর ফিটিং করতে পারে না, চালাইতে পারে না। তখন সরকার কি করলো, যে নীতিমালা চেঞ্জ করলো, 2021 নীতিমালা চেঞ্জ করে কি করলো, যে এখানে একটা অংশ বেকার দক্ষ জনশক্তি আমাদের বাংলাদেশে আছে। এখানে সাধারণত ওই শিক্ষকের জন্য, হ্যাঁ, ওই আইসিটি শিক্ষকের জন্য সাধারণত করতো কি, যে 4 বছর মেয়াদী ডিপ্লোমাধারীদের ডাইরেক্ট সরাসরি আবেদন করা যাবে, অথবা ওই যে ওই সায়েন্স পাস, সায়েন্সের মধ্যে অনার্স বা ডিগ্রি পাস করা থাকলে প্লাস আপনার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সনদটা যদি থাকে, আপনি আইসিটি শিক্ষকে কি করতে পারতেন, আবেদন করতে পারতেন। তো ওইটার কারণে যখন ল্যাব নষ্ট হচ্ছে তখন সরকার কি করলো, কিছু পলিসি চেঞ্জ করলো। চেঞ্জ করে কি করলো, যারা অনার্স ডিগ্রি মাস্টার্স পাস করা আছে সমমান, তাদেরকে কি করলো, দক্ষ করে গড়ে তোলার জন্য ডিপ্লোমাধারীরা যখন স্কুলে আসতেছে না, প্রায় 36,000 স্কুলের পোস্টগুলো খালি পুরো বাংলাদেশে, এগুলো পূরণ করা সম্ভব হচ্ছে না। তখন ওই যে ডিগ্রি অনার্স ওদেরকে কাজে লাগানোর জন্য 1 বছরের কোর্সের নীতিমালা প্রণয়ন করলো। নীতিমালা প্রণয়নের মাধ্যমে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপর সাধারণ কিছু জ্ঞান দিয়ে দিয়ে এগুলা কোর্সগুলা করাচ্ছে। এটা সাধারণ জ্ঞান দেওয়া অর্থ নাকি আপনি ওইটার উপর ডাইরেক্ট এক্সপার্ট হয়ে যাচ্ছেন, কিন্তু ওইটা না। এটা কিন্তু আপনাকে 12টা সাবজেক্ট যখন পড়াচ্ছে, আপনি মিনিমাম কিছু না কিছু এখান থেকে ভালো ধারণা পাচ্ছেন। কি ধারণা পাচ্ছেন? শুধু অফিস অ্যাপ্লিকেশনের ধারণা না, অন্যান্য সাবজেক্টেরও ধারণা পাচ্ছেন, বুঝতে পারছেন? জি। হ্যাঁ। তো এখন এখন কি করলো, আপনাদেরকে যে দক্ষ বেকারের জনশক্তিকে কাজে লাগানোর জন্য আপনাদেরকে ডিগ্রি বা সমমানের সাথে এই কোর্সটা অ্যাড করে দিয়ে আপনাকে ডিপ্লোমা সমমান করলো। ডিপ্লোমা সমমান করে যখন আপনাকে কোথায় নিয়োগ দিচ্ছে, আইসিটি শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছে, তখন আপনার এই ধারণাগুলো আপনার এই ক্লাস 6 পর্যন্ত স্টুডেন্টদেরকে শিখাইতে পারতেছেন। শুধু আপনি অফিস কোর্সের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। তখন এখন আপনার ল্যাবটা নষ্ট হচ্ছে না। আপনি অন্ততপক্ষে এখান থেকে কি পাচ্ছেন, প্রজেক্টর ফিটিং করাটা শিখতে পারতেছেন। মানে একদম অন্ততপক্ষে অফিস কোর্স না জানলেও অফিস কোর্স থেকে আরো 100 গুণ বেশি জানতেছেন, যার কারণে আপনার ল্যাবটা নষ্ট হবে না, আপনি একটা সিদ্ধান্ত নিতে পারতেছেন। তার থেকে আপনি ইঞ্জিনিয়ার না হলেও ইঞ্জিনিয়ারের মোটামুটি সমমান পর্যায়ে চলে যাচ্ছেন, যেহেতু আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে, বুঝতে পারছেন? তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা অনেক অনেক স্টুডেন্টরা টেনশন করেন কি, যে প্র্যাকটিক্যাল করার সময় এগুলো তো বুঝতেছি না। যেটা সত্যি কথা, আমি একবার যদি এগুলো প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখে, আপনারা কিভাবে বুঝবেন? এটা তো ফান্ডামেন্টাল থেকে শুরু করতে গেলে তো প্রথমে 2-3 মাস লেগে যাবে লেকচারের মধ্যে, তারপর আস্তে আস্তে প্র্যাকটিক্যাল। এখন আমাদের তো ওই সময়টা না যায় নাই যে আমরা আপনাদেরকে ইচ্ছা থাকলেও এগুলো এইভাবে করে একটা একটা করে ধরে করানো সব পসিবল না। আর অনলাইন, হ্যাঁ, অনলাইন ক্লাস করতে পারে। এখানে মূল বিষয়টা হলো আমাদের সবার কিন্তু সনদটাই প্রয়োজন, সবাই সনদের জন্য ভর্তি হয়। তো যার কারণে এখানে প্র্যাকটিক্যাল নিয়ে টেনশন করার কিছু নেই, আপনারা যতটুকু পারেন করেন, থিওরিক্যালগুলো বাসায় প্রিপারেশন নেন। থিওরিক্যাল বাসায় প্রিপারেশন নিলে আপনাদের ইনশাল্লাহ পাস করতে কোনো সমস্যা হবে না। এরপরে প্র্যাকটিক্যাল কী কী করানোর দরকার আমরা সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? যে আমি আর কথা না বাড়াই, এখন ওই 22 টাকার বাকি অংশটা আমি প্লে করে দিচ্ছি, আপনারা যেখানে বুঝবেন না আমাকে সাউন্ড করবেন, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি ওই যে যদি লজিস্টিক মোডে থাকে, তখন আপনার লজিস্টিক মোডটা এনাবেল করতে হবে, না থাকলে ডিসেবল করা থাকবে। তো এইভাবে করে আপনার উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য যে আপনার বুট অপশনটা প্রয়োজন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় আপনি দেখেন, আপনি এই যে আমি এসকেপ দিয়ে আমি বুট অপশন থেকে এসকেপ দিয়ে আমি বের হইতে পারতেছি। হ্যাঁ, এসকেপ দিয়ে আমি এখান থেকে বের হচ্ছি। এরপর আছে এক্সিট। এক্সিট মানে বের হয়ে যাওয়া, এক্সিট অ্যান্ড সেভ। এখানে যদি আপনি অ্যাকাউন্ট এই যে এন্টার করি, আমি কিবোর্ড থেকে যখন আমি এন্টার করব, এন্টার, তখন এটা এই যে আমি যে কাজগুলো করছি এগুলো সেভ হয়ে বের হবে। আর যদি আমি এসকেপ দিয়ে বের হই, এই যে কিবোর্ড থেকে যখন আমি এসকেপ দিয়ে বের হব, তখন এগুলো আর সেভ হবে না, আনসেভে বের হবে। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি এমন কিছু কাজ করছেন যে কাজগুলো আপনার থেকে যে লোড সেটআপ ডিফল্ট, তার থেকে আপনার যে কম্পিউটারটা নতুন কিনে অবস্থায় ডিফল্ট অবস্থায় যেভাবে ছিল, আপনি যদি এই অপশনটা দেন, তাহলে আপনার যে সেটিংগুলো আপনি নিজের থেকে চেঞ্জ করছেন এগুলো আবার ডিফল্ট অপশনে অবস্থায় চলে যাবে। তো আবার যে এখানে আরো কিছু বিষয় থাকে যেটা আমাদের এই কম্পিউটারের মধ্যে নেই। অনেকগুলা কম্পিউটারের মধ্যে
সাধারণত ডেস্কটপ পিসির মধ্যে বেশি পাবেন ওল্ড মডেলের, যে আপনার একটা অপশন পাবেন কি যে কম্পিউটারের ইউএসবি পোর্টগুলো ডিসেবল করে দেওয়া। ইউএসবি পোর্ট ডিসেবল যখন করে দিবেন এই বাইশ সেটআপ থেকে, তখন আপনার ইউএসবি পোর্টগুলোর মধ্যে আপনার যখন মাউস কিবোর্ড ফিটিং করবেন তখন ওই মাউস কিবোর্ডগুলো কাজ করবে না, পেন ড্রাইভ কাজ করবে না। এরপরে ধরেন অডিও জ্যাক ডিসেবল করে দেওয়া, এনাবেল করে দেওয়া, এনাবেল মানে অন করা, ডিসেবল মানে অফ করা। এভাবে করে বিভিন্ন রকম ডিভাইস মাদারবোর্ডের ডেস্কটপ পিসি হলে এনাবেল ডিসেবল করে কাজ করা যায়। তো সাধারণত আমাদের বাইশ সেটআপে তেমন প্রবেশ করার প্রয়োজন হয় না। যদি আপনি উইন্ডোজ সেটআপ করতে যান তখন আপনার এই যে সেটআপের সাধারণত এই যে বুট সেটআপটা ঠিক না থাকলে বা আপনার পেন ড্রাইভের সাথে বুট সেটআপ যদি কনফিগারেশন যদি না মিলে থাকে ভার্সনের সাথে, তখন যে বুট সেটআপ ঠিক করার জন্য আপনার সাধারণত বাইশ সেটআপে প্রবেশ করতে হয়। তো আমরা বাইশ সেটআপের সম্পূর্ণ কাজগুলো করার পর আমি এখানে একটু বিষয় দেখেন, এখানে চেঞ্জ F6 F5 F6 থেকে আমি কিছু চেঞ্জ করতে গেলে F5 F6 চেঞ্জ করতে পারি। এরপরে ধরেন আমি সবগুলা কাজ করার পর বাইশ সেটআপ কাজ করার পর আমি সেভ দিয়ে বেরোয় যেতে যাচ্ছি, সেক্ষেত্রে দেখেন এখানে F10 দিয়ে সেভ দিই। তার থেকে আমি ফাংশন কির মধ্যে যে F10 যখন দিবেন এক্সিট সেভিং চেঞ্জ, হ্যাঁ আমি সেভ করব, ইয়েস। এভাবে আমাদের যে বাইশ সেটআপগুলো করা যায়। যে আমাদের আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখবো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আজকে প্রথম 3টা টপিক চলে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার ফান্ডামেন্টাল। আগামী ক্লাসে আমরা উইন্ডোজ সেটআপ, অপারেটিং সিস্টেম সেটআপ এবং প্রিন্টারের ইনস্টলেশন, প্রিন্টারের টোনার চেঞ্জ করা আর বিভিন্ন রকম ফাইল ফোল্ডার চেঞ্জ করা, এগুলো আরও 2 ক্লাসের মধ্যে আমরা শেষ করব। এবং সাথে সাথে আমরা এই যে ব্যবহারিক পরীক্ষার যে অ্যাসাইনমেন্ট কীভাবে রেডি করতে হবে সেই বিষয়েও ধারণা দেব। তো সবাই ভালো থাকবেন। আমরা আজকে এতটুকুই রাখলাম ক্লাস। ধন্যবাদ।